কথা শুনতে পাবেন নাকি? আজকে কোনো জ্যাম নাই। ঠিক আছে, রেখে দাও, শুরু করি। না, আগে প্রশ্ন উত্তর নাকি আগে ইনিশিয়েট করি? শুরু করি। ওকে ওকে। আসসালামু আলাইকুম। আমার কখনো আসলে কথা বলতে নার্ভাস লাগে না, কিন্তু এখন লাগছে, কারণ আমি প্রোগ্রাম কখনো ইনিশিয়েট করি না। মানু ভাই আমাকে বললো যে আপনি ইনিশিয়েট করেন। এনিওয়েজ, আজকে মেকআপ সিনেমার মিট দ্য প্রেস, আর বরাবরের মতে আমার প্রিয় এবং খুব কাছের সাংবাদিক ভাইয়েরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন। কারোর সঙ্গে আমার খুব ডিরেক্ট একটা সখ্যতা রয়েছে, অনেকের সঙ্গে আমার সবসময় দেখা হয় যখনই প্রোগ্রামে আসি। সবসময় প্রতিটি সিনেমাতে আমার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন, এবং আজকের এই জার্নিতে এতদূর পর্যন্ত আসার পেছনে আপনাদের অনেক বড় একটা অবদান রয়েছে। সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং সেই সাথে আমার মেকআপ সিনেমার আজকে মিট দ্য প্রেস, সত্যি বলতে এই প্রেসটি সিনেমা হলকে ঘিরে অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ একটা লম্বা সময়, বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে। মানে এতটা সময় পার হয়ে গেছে, এক্স্যাক্টলি কত সালে সিনেমাটা শেষ হয়েছিল? 20 দিকে আর কি। তো একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই, সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব, এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে। একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট মানে অনুভব করি সবসময়, কারণ একটা সার্টেন প্রেক্ষাপটকে ঘিরে সেই সময়ে সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই, একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। সেই সময়গুলো যখন কোন নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না, নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায়, সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয়। এটা একটা বরাবরের মতো একটা নর্মাল ইস্যু, কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, ডিরেক্টর, প্রডিউসার, বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে। সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায়। এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে, প্রতিটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না। এনিওয়েজ, বাট সব কিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই, ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। সো মোর ওভার আই এম সো হ্যাপি, আমি ভীষণ হ্যাপি। এবং মামুন ভাইয়ের সঙ্গে আমার দুটি সিনেমাতে কাজ করা হয়েছে। আনফর্চুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগে সিনেমা হলে রিলিজ হয়ে গেছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা আমি এতক্ষণ বললাম যে নানান কারণে ছবিটি ডিলে হয়েছে। কিন্তু আসলে এই গল্পের দিক থেকে চিন্তা করলে সিনেমাটির গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং, যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে। মামুন ভাই বরাবরই একজন গুণী নির্মাতা, তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন, কিন্তু যখন প্রথমবার ওটিটিতে সিনেমা আমরা যখন একটা স্ক্রিনিং করেছিলাম, যখন ছবিটি সবাই দেখেছে, তখন বলেছিল যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ অনন্য মামুন। সো আমার কাছে মনে হচ্ছে দর্শকরা যখন ছবিটি দেখবে এর ব্যতিক্রম কোনো কিছু মনে হবে না। সো আমি ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে, আমি ডেটটি লাস্টের দিকে জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমার যারা সহশিল্পী রয়েছেন, আমার বিপরীতে কাজ করেছে রিয়েলির এটা প্রথম সিনেমা। তারিক আনাম স্যার সহ আরও বেশ কিছু গুণী অভিনেতা এই সিনেমাতে রয়েছে। তারিক আনাম স্যার একজন শক্তিশালী অভিনেতা বরাবরের মতো, এবং যেই চরিত্রটি, নেগেটিভ চরিত্রটি প্লে করেছেন, অসম্ভব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এবং আমাদের টিম ওয়ার্ক ওয়াজ ভেরি স্ট্রং। আমরা কলকাতায় আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ হয়েছে, এবং সেই সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা, যদি ভুল না করে থাকি, 20 দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের, এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে। সো সব কিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্লেজড একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে, এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি। সো সব কিছু ঠিকঠাক থাকলে, কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা যদি সামনে সৃষ্টি না হয়, ইনশাল্লাহ আগামী 10 জানুয়ারি আমরা ছবিটি মুক্তি দেব ইনশাল্লাহ। দ্যাটস ইট।
জার্নিটা আসলে রিয়েলি কিছু বলো। ও সেটা তো ফার্স্টে বললামই। কোনটা এই প্রশ্নটা তো আমাকে করলেনি যে জার্নিটা শুরু করাটা তো বললাম ওনারা চাচ্ছিল সুপারস্টার কাউকে না নিতে বা যারা সিনেমা করেছেন এরকম কাউকে ছাড়া একটা নতুন একটা ফেস চাচ্ছিল, যেহেতু গল্পটাতে ডিমান্ড করছে একটা সাধারণ মেয়ে থেকে সুপারস্টার হওয়ার। তো সেখান থেকেই একটা নতুন মেয়েকে চুজ করা, আমার গল্পটা খুব ভালো লাগে। তো আমি চাচ্ছিলাম আমার শুরুটা এরকম একটা সুন্দর গল্প দিয়ে হোক, তো সেখান থেকেই আমাকে সিলেক্ট করা। চলো। রিয়েলি আপু বলতেছিলেন যে রোশন ভাইয়ের সাথে প্রথম কাজ হিসেবে পেয়েছেন, ওই জার্নিটা জানতে চাই। খুব ভালো ছিল। আমরা যখন একসাথে কাজ করেছি আমার মনে হয়নি যে আমি নতুন কাজ করছি, মনে হয়েছে আমাদের অনেক দিনের চেনা জানা, এবং আমরা একসাথে টিম ওয়ার্ক করে কাজটা খুব সুন্দর করেছি। সিনেমাটা খুব সুন্দর হয়েছে, আমি থ্যাংক ইউ। অনেক সাপোর্ট করেছে শুটিংয়ে, সো সব কিছু ভালো ছিল, যেটা আপনারা পর্দায় দেখতে পারবেন। খুব সুন্দর হয়েছে। এবারে রোশন ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি আপনি নায়িকাকে প্রপোজ করছেন। Yeah. এটা কি নায়িকার মান ভাঙানোর জন্য নাকি কি কারণে এখানে হুট করে প্রপোজ? এবং পিছনে আমরা দেখতে পাচ্ছি তারিকা মোসাকে খুব একটা রহস্যময় লুক দিয়েছে, সেটা অ্যাংরি, ঘৃণা, চোখে অনেক কিছুই বোঝা যাচ্ছে। কি ঘটনা কি আসলে একটু জানতে চাই। প্রিয় ছোট ভাই, তুমি বরাবর মতোই জানো সিনেমা সংক্রান্ত কোনো প্রশ্নের উত্তর আমি দিই না, কারণ সিনেমা সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর দিবে সিনেমা। সো সিনেমা দেখেই সে উত্তর তুমি পেয়ে যাবা, ঠিক আছে? মেকআপ মেকআপ, হ্যাঁ। মেকআপ করছে গল্প নাকি আমাদের ইন্ডাস্ট্রি? আসলে একটা সিনেমাটিক বাস্তব গল্পের সংমিশ্রণ বলা যেতে পারে এটা। দিস ইজ মোর দেন রিয়ালিটি, বাট এখানে বাস্তবতা কিছুটা রয়েছে, সেটা সংমিশ্রণ। তবে অফকোর্স সিনেমাটিতে বাজ ক্রিয়েট করার মতো কিছু না কিছু এলিমেন্টস তো অবশ্যই রয়েছে। 5 বছর পর আজকে এই জার্নিটা বলা যায় মসৃণ হলো। Yeah. সেটা কিভাবে দেখছেন এবং এই যে অমসৃণ পথটা পাড়ি দিতে হলো আসলে সেটাই বা কেন? পথটা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল, আমার জন্য না, কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে। কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে। আমি প্রায়ই আসলে প্রতি বছরই একবার করে মামুন ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা, কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে আমার কাছে মনে হয় না যে খুব বেশি যৌক্তিক ছিল। তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন, তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই। সেই সুবাদে আসলে কিছু বিষয় হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক। বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি। হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজকে হয়তো কারেকশন করা হয়েছে বা এলিমিনেট করা হয়েছে, বাট তারপরও সিনেমাটি আগের যেই প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সেই অবস্থানটিতেই রয়েছে। সার্টিফিকেশনের যুগে তবুও কর্তন আমরা দেখতে পাচ্ছি, যেখানে গ্রেডিং সিস্টেম হওয়ার কথা ছিল সেটা হচ্ছে, তবুও একই সঙ্গে কর্তন জিনিসটা হচ্ছে। কর্তন জিনিসটা আসলে কেন হচ্ছে, কি মনে হয় একজন আর্টিস্ট হিসেবে? কর্তন আসলে এখন যারা সংশ্লিষ্ট রয়েছেন সেখানে, যারা সার্টিফিকেশনে বোর্ডে রয়েছেন তারা ভালো বুঝেন, আসলে এতটা ভালো আমরা বুঝি না, যেহেতু আমাদের কাজ শুধু অভিনয় করা। ভালো মন্দটা হয়তো বা আলটিমেটলি ওরা জাজ করেছেন সেই জন্য। কিন্তু আসলে যে সিনেমাটা ওটিটিতে যেতে পারে এবং সাকসেসফুলি ভালো দর্শক রিভিউ পেতে পারে, সেখানে কেন সিনেমাটি আসলে সিনেমা হলে যাওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, সেটা নিয়ে আসলে আমি প্রশ্ন তুলতে চাই না, সেটা ওনারাই ভালো বুঝে। রিশুট করা হয়েছে কিনা? না, কোনো কিছু রিশুট করা হয়নি। রিসেন্ট কোনো ইস্যুর কোনো রিশুট হয়েছে কিনা? না না না, কোনো রিশুট করা হয়নি। হ্যাঁ, আমার প্রশ্ন আছে একটা হচ্ছে যে এই সিনেমাটা তো প্রায় 3 বছর আগে আপনি শুট করে ফেলেছেন। Right. তো 3 4 বছর বছর আগে হয়েছে। সিনেমা নিয়ে এখন প্রেক্ষাগৃহে আসছেন, কতটুকু কনফিডেন্ট, মানে দর্শক কি আদৌ এই সিনেমা দেখতে না, আসবে? আমি প্রথমেই বলেছি যে আমরা সাপোজ আমরা এই বছর যদি একটা সিনেমা করি, এই বছরে মুক্তি পাওয়া সবচেয়ে জনপ্রিয় ছবিগুলোকে কিন্তু আমরা একটা প্যারামিটার হিসেবে দেখি, যে এই ছবিটা এতটুকু ভালো হয়েছে, এই ছবিটা এই টেকনোলজি ব্যবহার করেছে, এই ক্যামেরা দিয়ে শ্যুট হয়েছে, সেই সঙ্গে এতটুকু ভালো একটা কমার্শিয়াল ফিল্ম যদি আমরা না বানাতে পারি, দর্শককে হয়তো ছবিটি তাদের ভেতরে একটা আগ্রহ তৈরি করা সম্ভব না। সেক্ষেত্রে তো অবশ্যই একটা দুঃখ লাগে। সেই দুঃখ আমি গত ঈদে আমার যে সিনেমাটি মুক্তি পেয়েছে সেটা নিয়ে আমি খুব তীব্রভাবে প্রকাশ করেছি এবং দুঃখের সঙ্গে প্রকাশ করেছি। কিন্তু আসলে দেখা যায় যে একটা ছবিকে টার্গেট করে যখন আমরা বললাম যে ইয়ারটাকে টার্গেট করে আমরা বানাই, সেই ইয়ারটা যখন অনেক দূর এগিয়ে যায় বা অনেক মোটামুটি প্রায় কয়েকটি বছর পার হয়ে যায়,
সেটা আসলে যে টার্গেট আসলে পুরোপুরি ফুলফিল হয় না। তবে এই সিনেমাটির ক্ষেত্রে একটি স্ট্রং সাইড রয়েছে, সেটা হচ্ছে সিনেমাটির গল্প। কারণ এই ছবিটির গল্প আমি বললাম না, যেটা আসলে যুগের পর যুগ পার হয়ে গেল, এই সিনেমাটির গল্প আসলে এবার গ্রিন হয়ে থাকবে। কারণ এই আপনার সাথে ভাইয়া বারবার এরকম কেন হয় যে আপনার সিনেমাগুলোই আটকে যায়? মানে এটা কি একটা শিল্পী হিসেবে স্ট্রাগল মনে করছেন কিনা? কারণ অনেক সময় তো হয় যে দিনের মধ্যে সেন্সর পেয়ে যায়, তা আপনার ক্ষেত্রে এরকম কেন হচ্ছে? আমার সবগুলো সিনেমার ক্ষেত্রে না, দিস ইজ দ্য সেকেন্ড ফিল্ম আমি এই ধরনের একটা প্রবলেম ফেস করেছি। তবে আসলে শিল্পী হিসেবে তো অনেক নানান রকমের সমস্যা ফেস করতেই হয়। কোনো পথে আসলে খুব বেশি স্মুথ হয় না। কিছু 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 ক্ষেত্রে আসলে একটু প্রবলেম সাফার করাটাকে আমি মনে করি যে একটা শিল্পীর প্রয়োজন আছে। সো আই এম নট আপসেট, আমি খুব বেশি দুঃখিত না। তবে আমি আলটিমেটলি আমি হ্যাপি এই জন্য যে সিনেমাটি আলটিমেটলি মুক্তি পাচ্ছে। বিগত সরকারের আমলে এই মুভিটা শুরু করা হয়েছে এবং সরকারের কিছু কিছু মানে ছবির পিছনে বা সামনে কিছু কিছু সরকারের কিছু ছবি ছিল, এই জিনিসগুলো যে কেটে ফেলা হয়েছে, ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন? সরি আমি বুঝি নাই, কী কী কেটে ফেলা হয়েছে? মানে ওই সরকারের আমলের কিছু ছবি ছিল, কিছু পোস্টার হতে পারে শেখ হাসিনার ছবি, হতে পারে বঙ্গবন্ধুর ছবি, সুরের ক্ষেত্রে হয়তো ছিল পিছনের দিকে, সেগুলো কোনো পরিবর্তন এসেছে শোনা যাচ্ছে, ওনারা সেটাই বলতে চাচ্ছেন। আমি আসলে সেটা এখনও জানি না। তবে দলীয় কোনো কারণে যদি কোনো কিছু হয়, আমি একেবারে একদম পলিটিক্সের বাইরে। দলীয় বিষয়ের সিদ্ধান্ত, প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে সত্যি বলতে। আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না, অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে। আপনি যদি একজন টেকনিশিয়ানের কথাই চিন্তা করেন, একটা টেকনিশিয়ান কিন্তু তাদের কোনো অ্যানাদার কোনো বিজনেস নাই বা জব নাই। একটা মানুষের পেছনে কমপক্ষে 4 থেকে 5 জন বা 6 জন মানুষের ভরণ পোষণ নির্ভর করে। সো আমাদের যে সিনেমাগুলো চলমান অবস্থায় ছিল, সেগুলো থেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই তারা ঠিকমতো তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছে না। সো অনেকের সঙ্গেও আমি কথা বলেছি, যারা খুব দুঃখের সঙ্গে প্রকাশ করেছে যে ধরুন অনেক শিল্পীরা রয়েছেন যারা ছোটোখাটো রোল প্লে করে অনেকগুলো সিনেমাতে কাজ করে, কিন্তু ওদের ফ্যামিলির অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে না। সো এই দশাটা আসলে আমরা শিল্পীরা কেন ফেস করবো? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করবে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান, তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। আমি চাই যে এই সিচুয়েশনটা যেন খুব দ্রুত নিরসন হয় এবং প্রডিউসাররা, কারণ প্রডিউসাররা যদি সিনেমা না বানায়, সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো ওদের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। মানে হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে, হয়তো কাজ চলছে, আসলেই আগের মতো অনেক কিছুই নেই। সো আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে। সরকারকে আমি সেই আহ্বানটা জানাবো। আসলে বলছিলেন যে সিনেমার বাজারে খুব একটা ভালো না, এই সময় অনেক হিরোইনের সাথে কাজ করেছেন অবশ্যই, আর সেখানে আমাদের ইন্ডাস্ট্রিতে আরও একজন হিরোইনের আবির্ভাব ঘটতে যাচ্ছে, যার প্রথম হিরো আপনি। সামগ্রিকভাবে তাকে কীভাবে দেখেছেন এবং তার অভিনয় এবং সামনে যাত্রাকে তারা আসলে কেমন হতে যাচ্ছে? না, ওর সঙ্গে তো আসলে আমাদের যখন ওটিটিতে কাজ মুক্তি পেয়েছিল, তখন ওর কাজের ভীষণ প্রশংসা পেয়েছিল সে, এবং অনেক স্ট্রাগল করেছে তার প্রথম সিনেমা হিসেবে। আমি সবসময় আমার সঙ্গে যারা ডেবিউ ফিল্ম হিসেবে কাজ করে তাদেরকে সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করি। সেও খুব ভালো করেছে। আমি চাই যে এই সিনেমার সুবাদে, এই সিনেমা হলে মুক্তির সুবাদে সেজন্য আগামীতে আরও অনেক ভালো ভালো কাজ করে এবং তার ক্যারিয়ারটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শুভকামনা থাকবে। আপনি প্রথমেই বলছিলেন যে এই সিনেমাটা ওই সময় মুক্তিটা না পাওয়াতে আপনার মনে একটু কষ্ট আছে। তো এই কষ্টের কারণেই কি আমরা নির্মাতাকে আপনাদের পাশে পাচ্ছি না, মানে পরিচালককে আমরা এখন আপনাদের পাশে দেখছি না? নির্মাতা ডেফিনেটলি কথা বলবেন। এখানে হয়তো বা প্রতিটা আসলে মিড প্রেসের একটা কিছুটা ডিজাইন থাকে, সো এটা উনি ডিজাইন করেছে, হয়তো নায়ক এবং নায়িকা দুজন বসে কথা বলবেন, পরবর্তীতে হয়তো উনি কথা বলবেন। সেটার কারণ হচ্ছে দুঃখ এবং বসে থাকা। দেখো না, আমি 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 সেটাই বলছিলাম তখন যে দেখেন, একজন শিল্পী হিসেবে আমাদের রেগুলার, আমার এখনও পর্যন্ত প্রায় 6 থেকে 7টা কাজ পেন্ডিংয়ে রয়েছে, যেগুলো শুটিং চলমান। আপনি জানলে অবাক হবেন যে আমাদের অনেক প্রডিউসাররা কর্মবিমুখ হয়ে গেছেন। ওনারা অনেকের ইভেন অনেকে আউট অফ কন্ট্যাক্টে রয়েছে।
কারণ হচ্ছে পলিটিক্যাল অনেক প্রবলেম ওরা সাফার করছে। আমি পলিটিক্যাল বিষয়গুলো আমি এত ভালো বুঝি না, কিন্তু আমি চাই যে মানে হোয়াট এভার হ্যাপেন্স একজন প্রডিউসারের উপর আমাদের সিনেমা নির্ভর করে। আমি চাই যে যত কিছু হয়ে যাক না কেন অ্যাটলিস্ট সিনেমাগুলো যেন এটার জন্য সাফার না করে, ঠিক আছে? সো আমার প্রায় 4 থেকে 5টা সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে, 3টা সিনেমার শুটিং চলমান রয়েছে। সো দেখুন, একজন ব্যস্ত শিল্পী হয়েও আমি ওকে আলহামদুলিল্লাহ আমি পাসিং এ গুড ফ্যামিলি টাইম। এই একটা পরিস্থিতির কারণে কিন্তু আমাকে আমার লাইফে আমি থ্রেটেন ফিল করছি যে সিনেমার জন্য যেখানে আমি স্ট্রাগল করি প্রতি বছর, এতগুলো সিনেমাতে এত ডেডিকেটেডলি কাজ করছি দর্শকদের জন্য, আলটিমেটলি যখন সিনেমার কাজই করতে না পারি, যেখানে আমাদের ন্যূনতম কোনো ফল্ট না থাকার কারণেও আমরা কিন্তু কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি না। সো ডেফিনেটলি একজন শিল্পী হিসেবে আমার কাছে মনে হতে পারে ইট শুড নট বি দ্য অনলি ওয়ে অফ মাই লাইফ। সেক্ষেত্রে আমাকে আই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট অন্য কিছু নিয়ে আসলে আমার ভাবা আমার কাছে মনে হচ্ছে যে এখন অত্যাবশ্যক হয়ে গেছে, যে লাইফের আই শুড হ্যাভ সামথিং এলস। কারণ সিনেমার উপর আসলে এভাবে যদি চলতে থাকে কেউ কিন্তু সিনেমার উপর নির্ভর করে থাকতে পারবে না। আমরা কাজের মানুষ, আমরা সিনেমাতে কাজ করি, আমরা চাই আমাদের কাজ সবসময় চলমান থাকুক। না, এটা কোনো সিনেমার জন্য না, এটা আসলে সত্যি বলতে চুল কাটে না অনেকদিন থেকে, এই জন্য চুল বড় হয়ে গেছে অনেক। তবে হয়তো বা সেটা কোনো সিনেমার জন্য কাজে লেগে যেতে পারে। বুঝতে পারবে, একটু কনজেস্টেড হয়ে যাবে মনে হচ্ছে এটা বিষয়। আসলে অঞ্জনাপুর ভীষণ মিষ্টি একজন মানুষ ছিলেন। আমার বেশ কয়েকটি ইন্টারভিউ প্রোগ্রামে আমার বেশ কিছু ইন্টারভিউ প্রোগ্রামে আমি রেড ডট ওনার সঙ্গে আমার দেখা হয়েছে, এবং ব্যক্তি মানুষ হিসেবে উনি যথেষ্ট কালম কোয়াইট একজন পার্সন ছিলেন। তিনি আমাকে ভীষণ স্নেহ করতেন, যখনই দেখতেন খুব মানে হাস্যোজ্জ্বলভাবে কথা বলতেন, স্নেহ করতেন আমার। তাছাড়া উনি যথেষ্ট কম বয়সী একজন মানুষ। মৃত্যুটা হয়তো বা এত খুব দ্রুত আমাদের কাছে কাঙ্ক্ষিত ছিল না যে এত দ্রুত তিনি আমাদেরকে সবাইকে ছেড়ে চলে যাবেন। বিনোদন জগতে উনি অসংখ্য ভালোবাসার মতো মানুষ রেখে দিয়ে গেছেন, ভালো কাজ দিয়ে গেছেন, এবং আমি আমার জায়গা থেকে আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে। আবার বলে যে এটা যেটা সিনেপ্লেক্সে এই জায়গা থেকে মেকআপ আসলে স্ক্রিনে দর্শক বেশি জানতে পারবে বলে এই সময় সিনেমার বাজারে একটু মানে মন্দা যেতে চলছে যেটা মনে করছিলাম। মেকআপ বেসিক্যালি একটা মাল্টিপ্লেক্সের সিনেমা, সেই সঙ্গে কমার্শিয়াল অ্যাসপেক্টের অনেক কিছু আছে, তো সেই জন্য আসলে একটা ফুল ফ্লেজ কমার্শিয়াল সিনেমা বলা যেতে পারে। ঠিক আছে, আমার মনে হয় যে সব টাইপেরই দর্শক টানার মতো স্ট্রেংথ এই গল্পে রয়েছে এবং মেকিংয়ে রয়েছে। কারণ গানগুলো যথেষ্ট আমরা খুব সচরাচর যেটা বলে রাখি, আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টে আমরা যে কোনো গান তৈরি করতে গেলে একটা ভালো গান মানেই বুঝি আমরা অনেক বড় একটা বিগ বাজারের গান। বিগ বাজারে যথেষ্ট বেশ কিছু সং রয়েছে, আমি যদি ভুল না করে থাকি একটা আইটেম গানে আমাদের রয়েছে যেটাতে আমরা নিয়ার অ্যাবাউট 60 to 70 লাখ টাকা খরচ করেছিলাম, এবং সেটা নিয়ে তখন ঘটা করে প্রমোশন করেছি। রিয়েলি খুব ভালো পারফর্ম করেছি গানটিতে, এবং সেই সঙ্গে দুজনেই খুব ভালো পারফর্ম করেছো না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইন্দোনেশিয়াতে গিয়ে রোমান্টিক গানগুলো করেছি। সো সব মিলিয়ে সিনেমাটা এই যে মশলাদার কমার্শিয়াল ফিল্ম যেটা সিনেপ্লেক্সের দর্শকও দেখবে আশা করে, এবং সেই সঙ্গে ঢাকার বাইরের যেই হলগুলো রয়েছে যারা সত্যিকারের যারা বাংলা ফিল্মের দর্শক তাদের জন্য তারাও খুব আগ্রহ প্রকাশ করবে আশা করছি। কমার্শিয়াল ফিল্মে তো রোমান্স না থাকলে তো হয় না কিছু। রোমান্স করতে আসলে ভালো লাগার কিছু নয়, কাজটাই ভালো লাগে। ঠিক আছে, স্পেসিফিকলি রোমান্সটা যে ভালো লাগবে বিষয়টা এরকম না। যে কোনো অ্যাকশন করি, তারপর হচ্ছে যেহেতু সিনেমাতে সব কিছু হচ্ছে অ্যাক্টিংয়ের পার্ট, দ্য পার্ট অফ পারফরমেন্স অ্যাজ এ অ্যাক্টর। আমি অ্যাকশন করি, সেট পার্ট হোক বা হচ্ছে খুব স্ট্রাগলিং পার্ট হোক বা রোমান্স হোক, অল আর পার্ট অফ অ্যাক্টিং। সো অ্যাক্টিংটা করতেই ভালো লাগে। কোনটায়? রোমান্সে
আমি রোমান্সে আসলে কমফোর্টেবল না, সত্যি বলতে। টু বি ভেরি অনেস্ট, আমি রোমান্সে কমফোর্টেবল না, এবং আমি ডিরেক্টরকে মানে চেষ্টা করি যে মানে বলার ট্রাই করি যে যতটুকু রোমান্স কম রাখা যায়। আপনার আপনাকে লাগবে, আপনি তো এই যে আমি ব্যাটারি দিয়ে দিলাম, এটা এখানে একটু চার্জ আপ হবে। আমরা বলছি যে এই সময় হচ্ছে যে আপনাদের যে কষ্টের কথা একটু জানলাম, সেখানে দেখতে পাচ্ছি যে শাকিব খান 2 কোটি টাকা শিডিউল দিতে পারছে না, সেখানে আপনাদের দুঃখের কথা শুনছি কেন? সাকিব ভাইকে নিয়ে আমি বুঝি না, আরেকবার বলতে হবে। শাকিব ভাই 2 কোটি টাকা শিডিউল দিতে পারছে না, আর সেখানে আপনার কষ্টের কথা বলছেন, এটা আসলে কেন, মানে আপনারা কাজ করছেন না কেন? আচ্ছা, এটার সাথে আমি কানেকশনটা বুঝতে পারছি না। সাকিব ভাই, আমরা শাকিব ভাই পরে যারা আছেন, শাকিব ভাই পরে আপনি আছেন, বাকি আছে, আর অনেক নায়ক আছে, আপনারা টানতে পারছেন না, এটা হচ্ছে যে অনেকের অভিযোগ। শাকিব ভাই যেখানে 2 কোটি টাকা শিডিউল দিতে পারতেছে না, সেখানে আপনারা বসে আছেন। না, সাকিব ভাইয়ের সঙ্গে আসলে আমি একটা জিনিস বুঝি না, সাকিব ভাইয়ের সাথে কম্পারিজনটা কেন যায়। সাকিব ভাই একজন মানে হিজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ। আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কীভাবে কাজ করেছেন, ওই প্রেক্ষাপটটা কেমন ছিল। কারণ সাকিব ভাইয়ের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নাই। সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ, এবং তিনি আমাদের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, হিজ এ গ্লোবাল সুপারস্টার। আর অভিযোগটা আসলে আপনারা দিবেন কোন জায়গায়? আমরা অভিযোগ দেব, আমরা দিতে চাই যে নির্মাতা প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কয়টা, যে আমরা নিজেদেরকে প্রুফ করবো। সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাইয়া। এখন ধরেন একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে, আপনি তুফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুফ করতে পারছি। একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে, আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না। আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন, বা একজন মুস্তফা সরোয়ার ফারুকের মতো একজন পার্সন, বা গিয়াসুদ্দিন সেলিমের মতো গুণী নির্মাতার জন্য তো আমরা যদি বসে থাকি, ওনারা যদি ধরেন 3 বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে, তো আমাকে 3 বছর বসে থাকতে হবে। আপনাকে সেটাই চান? ইনশাআল্লাহ তো সামডে আসবে, তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুফ করতে পারবো, যে প্রুভিংটার কথা আপনি বলছেন। প্লিজ। আচ্ছা, ওকে, শেষ করতে যাচ্ছি। আপনারা কি জন্য আসছেন? আপনারা কি জন্য আসছেন? বেশি প্যাক প্যাক করে খালি দেখি। আপনাদের রিপোর্টারকে বলে না কথা বলতে। যদি একটু জানতে চাই, আচ্ছা, ওকে, লাস্ট কোশ্চেন। আচ্ছা আমরা বছর ধরে আমি বলি বাংলা সিনেমা যে দর্শকরা পাচ্ছে, ভাইয়া রিল্যাক্স, সর্বশেষ প্রশ্ন, লাস্ট 2-3 বছরে যে টেস্ট বাংলা দর্শকরা পাচ্ছে সিনেমা ওয়াইজ, সেটা কি হতে পারে? ওরা একটু থামুক, কথা মনোযোগ দিতে পারছে। এত দ্বিমত কেন? যাবো, হ্যাঁ, ঠিক আছে, বলেন। লাস্ট 2-3 বছরে বাংলা দর্শকদের সিনেমা দেখে অভ্যস্ত হচ্ছে, তাদের যে রুচিবোধের যে পরিবর্তনটা আসছে, বা আমরা যদি পুষ্পা 2 এর ক্ষেত্রেও বলি, মানে ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আমাদের তুফান বলি, বা আমাদের একটা সুরঙ্গ বলি, বা তারপরে আপকামিং জঙ্গলি বলি, যে টেস্ট দর্শকদের ভিতরে তুলে ধরছে, সেক্ষেত্রে মেকআপ বর্তমান সময়ে সেই প্রত্যাশাটা পূরণ করতে পারবে বলে ওই ধারাটা রয়েছে। আসলে একটা সিনেমা কতটুকু প্রত্যাশা পূরণ করবে বা করতে পারবে সেটা কিন্তু আগে থেকে বলা খুবই মুশকিল। অনেক ভালো সিনেমাও দেখা যায় অনেক সময় মুখ থুবড়ে পড়ে বা দর্শক জনপ্রিয়তা পায় না, কিন্তু প্রতিটি সিনেমার পিছনে একটা স্বপ্ন থাকে এবং এক্সপেকটেশন থাকে যে ছবিটি ভালো করবে, এবং সেই জায়গা থেকে আমি একজন সিনেমার অভিনেতা হিসেবে সবসময় অপটিমিস্টিক এবং সবসময় আমি আশাবাদী থাকি, এবং আমি সেই জায়গা থেকে আমি আমার সিনেমা হিসেবে আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি যে মেকআপের এই সিনেমাটির গল্প হচ্ছে এটার সবচাইতে বড় স্ট্রেংথ, এবং কমার্শিয়াল অ্যাসপেক্টের যে কমার্শিয়াল যে এলিমেন্টসগুলো রয়েছে সেইগুলো বর্তমান অ্যাসপেক্ট থেকে খুব বেশি পিছিয়ে থাকবে না। আমার বিশ্বাস যে কারেন্ট অ্যাসপেক্ট থেকে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে, এবং ভালো লাগার অনেক কারণ রয়েছে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ সবাইকে এত কষ্ট করে এখানে আসছে।
আস্তে 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 আমি তো অ্যাকচুয়ালি এটার এন্ড করার জন্য বলার জন্য আসছি, কোনো ইন্টারভিউ না, একটু অসুস্থ হয়ে গলা ব্যথা। তো আপনারা সবাই এখানে আসছেন, কষ্ট করে অনেকক্ষণ ওয়েট করছেন, আমরা আধা ঘন্টা ডিলে করছি, এই জন্য সরি। এখন আমরা একটু গান আর টিজারটা দেখাই, এরপরে আমরা সুন্দর মতো সবাই মিলে ডিনার করি। আর যদি পার্সোনাল কারো কোনো ইন্টারভিউ নিতে হয় সেটা ওরা আছে, বাইরে আমরা একটা জোন করে দিব, আপনারা আপনাদের মতো নিতে থাকবেন। আমার মনে হয় এখানে আমরা শেষ করি। ভালো থাকবেন সবাই।